বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে তারা সারা দেশে যে কর্মসূচি ঘোষণা করেছিল, পদযাত্রা, সমাবেশ, যেখানেই যাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই গণপ্রতিরোধের মুখোমুখি হচ্ছে। সারা দেশে এনসিপি দুর্দশা দেখে আসলে মায়াই লাগতেছে। সেই যে গত বছর জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিল মাস্তানি করতে, এমন শিক্ষা দিছে যে পরে পুলিশের পিসিতে করে পালিয়ে আসতে হয়েছে, আর্মির প্রোটেকশনে পালিয়ে আসতে হয়েছে। কিন্তু এবছর তারা আর্মির প্রোটেকশনটা পাচ্ছে না, কারণ আর্মি ব্যস্ত, ওয়াকার নিজেরই তার অবস্থান ঠিক নাই, আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তো আর্মি এবার আর এনসিপির প্রোটেকশন দিতে পারে নাই, যদিও তারা চেয়েছিল। তো তাদের শুরুতেই সাভারের সেই টঙ্গীর কাছে আপনাদের মনে আছে যে একটা ছোট্ট বোম টোম ফুটায় তাদের সমাবেশ ভণ্ডুল। আবার গতকাল তারা হবিগঞ্জে গিয়েছিল, হবিগঞ্জে গিয়ে সেখানকার যে এমপি মিস্টার গাউস, খুব পপুলার বিএনপি লিডার, তিনি আওয়ামী লীগ আমলেও ইলেক্টেড মেয়র ছিলেন, সেই পপুলার এমপি কে নিয়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারি খুব আজে বাজে কথা বলেছেন। এই পাটোয়ারি ছেলেটার এই সিনিয়র লিডারদের সম্পর্কে বাজে কথা বলার যে অভ্যাস, এটা কিন্তু আসলে খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আমরা ঢাকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, তাকে তিনি এমন ভাবে উত্ত্যক্ত করেছেন যে মির্জা আব্বাস, অনেকেই বলেন যে পরে তার স্ট্রোক হয়েছে, অনেকেই বলেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে উত্ত্যক্ত করতে করতে শেষমেশ উনি অসুস্থ হয়ে পড়লেন। তো এখানে মিস্টার গাউসকে নিয়েও তিনি কথা বলেছেন, এবং তিনি যেখানেই যান সেই এলাকার জনপ্রিয় লোকজনকে নিয়ে, নেতাদের নিয়ে তিনি এসব আপত্তিকর কথা বলেন। তো হবিগঞ্জে বিএনপি ভালোই মাইট দিছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যে মাইটটা খাইছে, যে বাড়িগুলা দিছে, এই ভিডিও খুব একটা দেখলাম প্রচার হয়নি। আমার কাছে একটা ফুটেজ আছে, ইউটিউবে দেখাতে পারছি না। তো অনেকেই বলছেন যে এগুলো সব সাজানো নাটক, যে এনসিপি মায়ের খেয়া খেয়া, জামাত যেহেতু খুব ইমেজ সংকটে চলে গেছে, জামাত সৎ লোকের দল দাবি করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাত আসলে ধর্ষকের দল। আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম যে ভিডিও ফুটেজ গুলো একটু কালেক্ট করে রেখো, এই যে গাজী নজরুল সহ বিভিন্ন জামাতের নেতাদের। তো 21টা ভিডিও ফুটেজ কালেক্ট করার পরে বলছে ভাই আরো লাগবে, এমন না আর লাগবে না। তো জামাত এখন খুব ক্রাইসিসে আছে। জামাতের বি টিম এনসিপি কে তারা একটু মানুষের কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য এই নাটকগুলো ঘটাচ্ছে, যাতে মানুষ একটু সমব্যথী হয় তারা মাইর খাইলে। কিন্তু ঘটনা অন্য, এনসিপি মাইর খাচ্ছে, ফেসবুকে মানুষের হাহা রিয়াক্ট দেখে মনে তো হয় না যে তারা মাইর খেলে মানুষ ব্যথিত হয়। তো তাদের এই নাটকগুলো নিজেরা করুক, করাক, কিংবা পাবলিক তাদের পিটাক, যাই হোক, এনসিপির যে সামনে খুব ভালো দিন আসতেছে সেটা আপাতত মনে হচ্ছে না। তো এনসিপি এই মুহূর্তে ভীষণ মাইন্ডক্রাফট চিপায় আছে, এবং যে যেখানে পারতেছে এনসিপি কে দিচ্ছে মায়ের, এবং তারা মায়ের কাছে বলছে প্রশাসন আমাদের বাঁচাচ্ছে না, সেভ করছে না। প্রশাসন আসবে না, বাংলাদেশের রাজনীতি যা বলে তাতে প্রশাসন আসবে না। কারণ একজন পুলিশের কনস্টেবল বলল যে মাইর খাচ্ছে খাক, ওদের কে বাঁচাইতে যাবে, এবং বলছে সেই কথা ভিডিওতে বলছে, এবং বলছে এর জন্য যদি আমার চাকরি যাবে, কয় টাকা আর বেতন পাই। তো এনসিপির অবস্থা, না প্রশাসন না সাধারণ মানুষ কেউ তাদের দেখতে পারতেছে। তো নাটক করুক আর যাই করুক, মায়ের উপরেই তাদের আগামীতে থাকতে হবে বলেই মনে হচ্ছে। সেই 2024 সালের 4 সেপ্টেম্বর, সেই সময়ের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই আগস্টের শহীদের সংখ্যা 800। সে বছর 11ই নভেম্বর ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলা হয়েছিল জুলাই আগস্টে শহীদের সংখ্যা 872 জন। 2025 সালের 3রা এপ্রিল বগুড়ায় এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছিলেন এই জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1000। একই দিন মিরপুরে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন
জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1400-র বেশি। আবার যখন জাতিসংঘ তদন্ত কমিটি এলো, তখন এই যে আইসিটি তার তাজুল ইসলাম এবং তার টিম চেষ্টা করেছিল এই জুলাই আগস্টের শহীদের সংখ্যা 2000-এর বেশি তাদের রিপোর্টে যেন আসে সেই ব্যবস্থা। কিন্তু আলটিমেটলি জাতিসংঘ রিপোর্ট বলেছে 1400-র মতো মৃত্যু। এখানে সমস্যা দুটো, যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, আর 5ই আগস্ট থেকে পরবর্তী সময়, এই দুটো সময়ের মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি যে সংজ্ঞা, শহীদের সংজ্ঞা, জুলাইয়ের শহীদের সংজ্ঞা, সেটা হলো যে শেখ হাসিনার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা সেই সময় সরকার দলীয় নেতাকর্মীদের হাতে নিহত আন্দোলনকারীরা, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই জুলাই শহীদ। সেই হিসেবে 16ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বলা যায়, বা 5ই আগস্ট প্লাস মাইনাস। তো সেই সংখ্যাটা কিন্তু আজও এস্টাবলিশড হলো না। কেন এই বিভ্রান্তি? আবার প্রথম আলো, যারা বর্তমান সরকার কিংবা ইউনুস বান্ধব গণমাধ্যম, তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারা এই সংখ্যাটি আরো অনেক কম দেখিয়েছে। আবার আমরা যখন বিভিন্ন সূত্রে কথা বলি, একদম স্পেসিফিক পুলিশের গুলিতে নিহত হয়েছে এরকম দেখা যায় যে 30 থেকে 40 জনের বেশি হয় না। সেই সময় আন্দোলনে একটা তৃতীয় পক্ষের উপস্থিতির কথা বলা হয়, যারা স্নাইপার রাইফেলধারী ছিল। সেই স্নাইপারদের গুলিতে মারা গেছে কত, সেটি নিয়েও একটি বিতর্ক আছে। যাই হোক, সেটি ইনক্লুড করলেও 200-300-র বেশি কোনোভাবেই হয় না। কিন্তু দেখা গেছে যে ওই সময়ে কেউ হয়তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কেউ হয়তো হাসপাতালে কোনো অসুখে মারা গেছে, কেউ হয়তো অন্য অন্য কারণে মারা গেছে, তাদেরও জুলাই শহীদ হিসেবে নাম ঢুকানো হয়েছে। যশোরে একটি আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল আছে, সেই হোটেলটি পোড়াতে গিয়ে কিছু দুর্বৃত্ত মারা গিয়েছে, তারাও জুলাই শহীদ। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, লুটপাট করতে গিয়ে মারা গেছে বা অন্য কারণে মারা গেছে, তারা জুলাই শহীদ হয়েছে। তো এবং এই জুলাই শহীদ হওয়ার একটা কমার্শিয়াল দিক আছে। এদের সরকার অনেক টাকা দিয়েছে, এদের 30 লাখ টাকা দিয়েছে জুলাই, আবার এদের একটা মান্থলি ভাতা দিচ্ছে অনেককে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। সব মিলিয়ে জুলাই একটা বাণিজ্য হয়ে গেছে, জুলাইকে নিয়ে বাণিজ্য করা হয়েছে, এবং এটি মূলত ছিল একটি জঙ্গি অভ্যুত্থান, একটি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার একটি সফল ষড়যন্ত্রই বলি। সেই ষড়যন্ত্রকেই এখন মহিমান্বিত করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, তা আসলে জুলাইয়ের চেহারাকেই বরং উন্মোচন করছে আমাদের সামনে। তো আজকে যেহেতু জুলাইয়ের একদম শেষ, এই বিতর্ক আবার নতুন করে উঠেছে, এবং এই বিতর্কে যে প্রশ্নগুলো উঠছে, সরকার পক্ষ কিন্তু কিংবা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিলেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোর জবাব ঠিকমতো দিতে পারছে না। এবং এটা বেশি দিন লাগবে না প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হতে, কারণ শেখ হাসিনার সরকার কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিটাকে আর ফাংশন করতে দেওয়া হয়নি, এবং এই মৃত্যু নিয়ে কোনটা আসলেই জুলাই আগস্ট রিলেটেড মৃত্যুর কারণ, এগুলো কিন্তু তদন্ত হয়নি, আইনানুগ কোনো তদন্ত হয়নি। এমনকি যে পোস্টমর্টেমটা করা দরকার, সেটিও করতে দেওয়া হয়নি। আমার মনে আছে সার্জিস আলম একটি জনসভায় বলেছিলেন
যে যাদের কবর দেওয়া হয়েছে তাদের কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না। আইন তো পোস্টমর্টেমের কথা বলে, তাহলে কবর থেকে তুলে কেন পোস্টমর্টেম করা যাবে না? তিনি এটাকে একটা পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে তুলে পোস্টমর্টেমটা ঠেকিয়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন যে পোস্টমর্টেম করলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে, এবং সেক্ষেত্রে এই যে জুলাইয়ের 800 বলেন 700 বলেন, এর অধিকাংশই ভুয়া। এরা জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে মারা যায়নি। তাদের সংজ্ঞা যেটা, শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের হাতে মৃত্যু হইলেই শহীদ, এবং সেটা 800+, এটা সত্য না। এবং মিথ্যাকে যতই আপনি চেষ্টা করেন সেটাকে আলটিমেটলি এস্টাবলিশ করা যায় না। সত্যের শক্তিটা এখানেই। আওয়ামী লীগের রাস্তার কর্মী এই শব্দটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই ধারণাটা কোথা থেকে এসে, এর সমাধান কি, এই নিয়ে এখানে আলোচনা করব। ফেসবুকে এখন অনেকেই প্রতিবাদ করছে, কোনো এক নারী আওয়ামী লীগের সংগ্রামী কর্মীদের রাস্তার কর্মী বলে কটাক্ষ করেছে। স্বভাবতই সবারই অন্তরে আঘাত লেগেছে এবং সেই অনুযায়ী প্রতিবাদ হচ্ছে, এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি প্রায় এই ঘটনা ঘটার আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলে চিন্তা করেছিলাম, কিন্তু ঘটে যাওয়ার পর আলোচনাটা আর একটু প্রাসঙ্গিক হয়ে গেল। আওয়ামী লীগের রাস্তার কর্মী ধারণাটা আমরা পাই প্রথমত একজন প্রতিমন্ত্রীর কার্যক্রম থেকে। প্রতিমন্ত্রী দেখা গেছে যে বা আরো কিছু নেতা, বুঝে বা না বুঝে হোক, আমার মনে হয় এটা বুঝে তারা করেনি, দেখা গেছে যে তারা কোনো একটা ভালো জায়গায় কিছু তরুণ তরুণীকে নিয়ে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে সজীব ওয়াজেদ জয়, কখনো পুতুল, কখনো ববি, তারা অংশগ্রহণ করছে, এবং সাধারণত ওই ছেলে মেয়েগুলা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা এই শ্রেণীর বা এই জাতের হবে আর কি। সেখানে আসলে সত্যিকার অর্থে গ্রামগঞ্জ থেকে কোনো ছেলে মেয়ে এসছে বলে আমাদের অন্তত মনে হয়নি। পরবর্তীতে ওই প্রতিমন্ত্রীর দুর্ভাগ্য হলো যে 2024-এ যখন জঙ্গি উত্থান হয় তখন দেখা গেল যে ওই ছেলে মেয়ে সবগুলা লালবদর। ওরা তখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, ওরা তখন জয়কে গালি দিচ্ছে, ববিকে গালি দিচ্ছে, শেখ রেহানাকে গালি দিচ্ছে, এবং যাতে শেখ হাসিনার সরকার পড়ে যায় এরা নানান ধরনের অভিনয় করছে, কান্নাকাটি করছে, আমাকে মেরে ফেললো আমাকে মেরে ফেললো বলে রাস্তায় হাউমাউ করছে। এইভাবে তারা আবার 24-এর জঙ্গি উত্থানও ঘটিয়ে ফেলেছে। এই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট মনোনিবেশ তো করেনি, অনেক কিছুতেই করেনি। ফলে আওয়ামী লীগের রাস্তার কর্মী কথাটা বললে এখন যে নতুন করে যারা রাস্তায়, সত্যিকার অর্থে রাস্তায় বা ঘরে বসে অনলাইনে 2024-এর জঙ্গি উত্থানের বিরুদ্ধে কথা বলছে, যারা চায় শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতা ফিরে পাক, রাষ্ট্রের ক্ষমতা ফিরে পাক, তাদের তো অন্তরে আঘাত লাগবেই। রাস্তার কর্মী কথাটা একেবারে যে খারাপ, অর্থাৎ এই ধরনের ঘটনা না ঘটলে সেটা হতো না, কারণ অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা কিন্তু নিজেকে রাস্তার কর্মী দাবি করেন, এবং কেউ কেউ সত্যিকার অর্থে রাস্তার কর্মী। যেমন আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রে বলতে পারি, শেখ হাসিনার ক্ষেত্রে বলতে পারি, তারা কিন্তু একেবারে রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, যে দুর্গম এলাকা পাড়ি দিয়ে, নদী পথে, বন্যার সময় নৌকায় করে চষে বেরিয়ে রাস্তার কর্মী হিসাবে কিন্তু একজন জাতির পিতা হয়েছেন, একজন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি প্রদান করেছেন। ফলে রাস্তার কর্মী বললেই যে আমাদের গায়ে আঘাত লাগবে তাও না, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে একটা বিভেদ না, একটা শ্রেণী তৈরি হয়ে গেল যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী। রাস্তার কর্মী কে থাকলো? যে এখনো রাস্তায় সংগ্রাম করছে, যে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনি, আর দালানের কর্মী হয়ে গেল তাদেরই সতীর্থ
যারা রাতারাতি দালানে ঢুকতে পেরেছে টাকা কামিয়ে। এই দালানে ঢোকাটা বন্ধ করা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে একটা বড় কাজ হবে। অর্থাৎ দালানে যাতে কেউ যাতে কাউকে দেখিয়ে বলতে না পারা, দেখো আমি দালানে আর তুমি রাস্তায়। এটার বড় কাজটা কি দেখেন, আওয়ামী লীগের যে জিনিসটা হয়েছে যে এক শ্রেণীর নেতা কর্মী যথেষ্ট অর্থকড়ির মালিক হয়েছে রাজনৈতিক সুযোগ গ্রহণ করে, আরেক শ্রেণী কিন্তু, এবং বিশাল শ্রেণী, একেবারে ক্ষুদ্র শ্রেণী যেটা সংখ্যায় হয়তো কয়েক হাজারের বেশি হবে না, তারা বিশাল অর্থবিত্তের মালিক হয়েছে, আর কোটি কোটি সমর্থক কিন্তু তারা এই সুযোগটার বাইরে রয়ে গেছে। অবশ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেটা তো আসলে জামাত শিবিরও বেশি পেয়েছে এই কর্মীগুলা থেকে, অর্থাৎ সারা বাংলাদেশই সেটার একটা সুবিধা পেয়েছে, সেই কথা আমি এখানে বলছি না। এখানে হলো যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অনেক অর্থবিত্তের মালিক হয়ে যাওয়া। এটা যে শুধু ঢাকা শহর থেকে কেউ হয়েছে তা না, বা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা হয়েছে তা না। আমরা তো জানি যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানেরও এই ধরনের ঘটনা ঘটেছে, তারাও কিন্তু রাতারাতি রাস্তার কর্মী থেকে দালানের কর্মী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই রাস্তার কর্মী থেকে এখন এই যে বিভাজনটা হলো, এইটা দূর করার ভবিষ্যতে রাস্তাটা কি? আমি মনে করি ভবিষ্যতে রাস্তাটা হলো যে সবার জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, এবং সেটা বৈধ পথে। আপনি যদি অবৈধ পথে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেন, এইটা কিন্তু খুব মুষ্টি কয়েক মানুষ পাবে, গোটা সমাজ কিন্তু পাবে না। আজকে যারা আওয়ামী লীগের রাস্তার কর্মী বলছে, এদেরকে দুটো শিক্ষা আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উচিত। একটা হলো যে আশ্বাস, এরা সকলেই কাজ পাবে, চাকরি পাবে, উনি ক্ষমতায় আসলে সবার মর্যাদাশীল জীবন হবে। আবার একই সাথে এটাও ক্লিয়ার করে দেয়া যে আগের পথে আর কিন্তু চলবে না, অর্থাৎ একজন অনেক ধনী হয়ে যাবে, তার অনেক সতীর্থ দরিদ্র রয়ে যাবে, এই সিস্টেমটা কোনো না কোনো জায়গায় ভেঙে দিতে হবে। এইটা ভেঙে দিলে কিন্তু দুঃখিত, এইটা ভেঙে দিলে কিন্তু এই যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী, এই শ্রেণী ভাগটা কিন্তু থাকবে না। মূলত এটা কিন্তু অর্থনৈতিক একটা শ্রেণী বিভাগ। এটা কিন্তু আবার সাংস্কৃতিক বা আপনার শিক্ষাগত শ্রেণী বিভাগ না। সাংস্কৃতিক শ্রেণী বিভাগে দেখা গেছে যে রাস্তার কর্মীরাই অনেক বেশি আলোকিত। এই রাস্তার কর্মীরা কিন্তু এখন ফেসবুকে অন্তত যেটা লেখে, অন্তত আমি যেটা জাজ করি, দেখি আর কি, দেখা যাচ্ছে যে এরা কিন্তু অনেক ভালো লেখে, অনেক ভালো বলে, অনেক ভালো অর্গানাইজ করে। তথাকথিত যারা অলরেডি দালানে ঢুকে গেছেন তাদের কাছ থেকে তারা কিছু লিখলে সেটা মোটেও কিন্তু আকর্ষণীয় হয় না, এবং তারা বললে সেটাও আকর্ষণীয় হচ্ছে না। এখন কিন্তু রাস্তার কর্মীদের কিন্তু জয় জয়কার। সংক্ষেপে যেটা বলতে চাই, আজকে যারা রাস্তার কর্মী হিসাবে কটাক্ষ প্রাপ্ত হচ্ছেন, তাদের কাজ হলো ভবিষ্যতে আপনি নিজেই যেন আবার দালানের কর্মী না হয়ে যান, আপনি যেন রাস্তার কর্মী হিসাবে থাকতে পারেন, এবং আপনার ভাই বোন যারা সতীর্থ এখন একসাথে সংগ্রাম করছেন, সবাই যেন একই শ্রেণীতে থাকতে পারেন। হ্যাঁ, তারপরও যোগ্যতা অনুযায়ী কারো একটু অর্থনৈতিক উন্নতি বেশি হবে, কারো একটি অর্থনৈতিক উন্নতি কম হবে, কিন্তু আমি তো মিনিমাম দেখি যে বাংলাদেশের অন্তত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে যারা আওয়ামী লীগকে শাসন করবে, মানে আওয়ামী লীগের কর্মী হিসাবে যারা যুক্ত থাকবেন, তাদের একটা মিনিমাম চাকরি হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন টেতন বাড়ানো উচিত। সেই সূত্রে যাচ্ছি না। আমরা যদি এইভাবে চিন্তা করি, এবং সরকারি কর্মচারী হয়ে বা রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী হয়ে কেউ যদি আগের মতো হাজার কোটি টাকার মালিক হওয়ার পথ যদি রুদ্ধ হয়, তাহলে কিন্তু রাস্তার কর্মী ধারণাটা অনেকাংশে চলে যাবে। সাধারণত দালানের কর্মী হয়ে গেলে কিন্তু আর শিক্ষা দীক্ষা গ্রহণ করার তেমন সুযোগ থাকে না। তখন শুধু অর্থ কামানো বা অলরেডি কামাই করা হয়েছে সেই অর্থের মানে সেই অর্থের বিনিয়োগ কিংবা সেই অর্থের প্রতিরক্ষা, সেটার সুষ্ঠু ব্যবস্থাপনা, এগুলোতে কিন্তু একটা মানুষের জীবন চলে যায়।
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেখছেন কিনা জানি না যে রাস্তার কর্মীরাই কিন্তু ওনার জন্য কাজ করছে, কিন্তু সংযোগ স্থাপনের জন্য এখনো কিন্তু দলের উপরের শ্রেণীর লোকজন হয়তো রয়ে গেছে। যদিও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি যে উনি সরাসরি কিন্তু রাস্তার কর্মীদের সাথে কথা বলছেন, কিন্তু সেখানেও কোনো মধ্যস্বত্বভোগী আছে কিনা, সব কর্মী সমানভাবে অংশগ্রহণ করেছেন এটা বোধ করছেন কিনা, সেই জায়গায় আসলে নজর দেওয়া উচিত। প্রথম কথা হলো যে যদি 5 কোটি 10 কোটি মানুষ শেখ হাসিনার সমর্থক হয়, সবার সাথে তো শেখ হাসিনা জনে জনে কথা বলতে পারবেন না, কিন্তু কথা বলার ক্ষেত্রে যদি প্রতিনিধিত্বমূলকের একটা ব্যবস্থা থাকে, যে যেই গ্রামের ছেলেটা কথা বলছে সেই গ্রামের ছেলেটার প্রতি যদি ওই গ্রামের বাকি আওয়ামী লীগ কর্মী যেই শিশু কিশোররা আছে, কিশোর তরুণরা আছে, তারা যদি মনে করে যে ওই অমুক কথা বললে আমি খুশি বা আমাদের মধ্যে সেই কথা বলার যোগ্য, এইরকম যদি হয়, তাহলে কিন্তু এই ধরনের রাস্তার কর্মী এই যে ইস্যু আসলে মূলত সেটা তৈরি হবে না। তো এইটাও কিন্তু একটা গণতান্ত্রিক পথ, অর্থাৎ উপর থেকে চুজ না করে কর্মীদের যদি চুজ করতে দেয়া হয় যে কে রাস্তা মানে কে কার প্রতিনিধিত্ব করবে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথটা আসলে খুলে দেওয়া উচিত। এখন না, এখন তো আসলে একটা কঠিন সময় যাচ্ছে, ভবিষ্যতে। এবং আরেকটা জিনিস খুব প্রয়োজন, যেটা হলো যে মুক্তিযুদ্ধের যে চেতনা বলুন, যেটাই বলুন, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশ, সেইটা কোনোভাবে যদি ডাইলিউটেড হয় কোনো জ্ঞানী দ্বারা, কোনো গুণী দ্বারা, কোনো কর্মী দ্বারা, তাদেরকে বাতিল করা এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সেইখানে যে ইন্টেলেকচুয়াল পথটা গ্রহণ করা দরকার, সেই পথের বিচ্যুতি কিন্তু মেনে নিলে আওয়ামী লীগের ভবিষ্যৎও নাই, অতীতও কিন্তু আওয়ামী লীগ কিছু ভুলের কারণে শেষ করে দিয়েছে। ফলে অতীত এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু আওয়ামী লীগের ডিপেন্ড করছে যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ, যেটা এক কথায় যদি আমি বলি, এক কথায় বা এক বাক্যে, সেটা হলো যে একটা আধুনিক, অসাম্প্রদায়িক, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ। একেবারে সোজা কথা, এই যে একটা বাক্য বললাম, সেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, 72-এর সংবিধানে ছিল। এই পথের বাইরে যত ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা, কবিতা চর্চা, উপন্যাস চর্চা, নাটক চর্চা, গান চর্চা, ফিলোসফিক্যাল চর্চা, যত কিছু আসবে, সেগুলো আওয়ামী লীগ আপাতত সেইখানে আওয়ামী লীগের এক ধরনের পক্ষপাতিত্ব দেখানোর দরকার, এবং তার সকল কর্মীকে, রাস্তার কর্মী এবং দালানের কর্মী, যারা মধ্যস্বত্বভোগী কিংবা যারা মধ্যস্বত্ব ভোগের সুযোগ পান না, সবাইকে এই পথটা বেছে নেওয়া এবং এইটা কঠোরভাবে ঠিক করে দেয়া কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই দায়িত্বে তিনি কিছু করেছেন এখন পর্যন্ত আমরা কিন্তু এইটা কিন্তু দেখিনি। 2024-এ আওয়ামী লীগের পতনের মূল কারণ কিন্তু দুর্নীতিও না, যদিও এগুলো নিয়ে অনেক কথা বলেছি। মূল কারণ কিন্তু এই যেগুলা জঙ্গিরা দেখিয়েছে, সাইবার সন্ত্রাসীরা দেখিয়েছে, যে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া, বরঞ্চ সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র ছিল ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া। এইখান থেকে আওয়ামী লীগ উদ্ধার পেতে পারে, আমি যে রাস্তাটা বললাম, সেটা যে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা ইন্টেলেকচুয়াল পথ আছে, সেই পথে সবাইকে সন্নিবিষ্ট করা, সেই পথটা মানবতাবাদী, সেই পথটা বহুত্ববাদী, এবং সেই পথে যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এইরকম একটা ভালো আদর্শ তো নাই, আসলে আমার দৃষ্টিতে নাই। সেই তর্ক আজকে যাচ্ছি না, আমি রাস্তার কর্মীদের কথাই বলছি যে রাস্তার কর্মী সমস্যাটা অনেক ব্যাপক আওয়ামী লীগে, এটা সব দলেই, এটা শুধু জামাত